একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাজী মঈনুল ইসলাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, হাজিরাতুজ ডিগ্রি কলেজ। আমি তোমাদের সামনে হাজির হয়েছি ফিজিক্স ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে। বেসিক্যালি এই অধ্যায়ে তিনটা মেজর টপিক আছে। একটা হচ্ছে স্থিতিস্থাপকতা, এরপর হচ্ছে সান্দ্রতা, এরপর হচ্ছে তরলের পৃষ্ঠটান। তো তোমাদের 2022 সালের সিলেবাস, শর্ট সিলেবাস অনুযায়ী আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কে জানব। আজকের আলোচ্য টপিকগুলো হচ্ছে আন্তঃআণবিক বল ও স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতার সংজ্ঞা, এরপরে স্থিতিস্থাপক সীমা, বিভিন্ন ধরনের বস্তু, অসহবল বা ভার বা ওজন, বিকৃতি ও এর প্রকারভেদ, পীড়ন ও এর প্রকারভেদ। তো আর দেরি না করে শুরু করা যাক। আমি প্রথমে আন্তঃআণবিক বল ও পদার্থের স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। আমরা জানি সব পদার্থ অসংখ্য অনুসমূহ নিয়ে গঠিত এবং অনুসমূহের মধ্যে ক্রিয়াশীল বলকে আন্তঃআণবিক বল বলে। পদার্থ গঠনের সময় অণুগুলো পাশাপাশি থাকে এবং এরা খুবই অল্প দূরত্বে থাকে। এই দূরত্বকে আন্তঃআণবিক দূরত্ব বা আন্তঃআণবিক স্থান বলে। এই আন্তঃআণবিক দূরত্বের হ্রাস বৃদ্ধির কারণে আন্তঃআণবিক বল আকর্ষণ বা বিকর্ষণধর্মী হয়ে থাকে। ধরি এই আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে আর এর মান নির্দিষ্ট মান হতে বেশি হলে আন্তঃআণবিক বল আকর্ষণধর্মী হয়, এবং আর এর মান যদি এই নির্দিষ্ট মান থেকে যদি কম হয় তাহলে আন্তঃআণবিক বল বিকর্ষণধর্মী হয়। আর এর এই নির্দিষ্ট মান হলো আর নট। আর নট হলে আকর্ষণ ও বিকর্ষণ বল পরস্পর সমান ও বিপরীতমুখী হয় এবং এরা পরস্পরকে নিষ্ক্রিয় করে। ফলে আর নট দূরত্বে নেট বা লব্ধি আন্তঃআণবিক বল শূন্য হয়। আর নট এই দূরত্বকে সাম্যাবস্থা দূরত্ব বা সুস্থিতি দূরত্ব বা সুস্থিতি দূরত্ব বলে। চিত্রে দেখো তোমার দুটি অণুর মধ্যে সুস্থিতি দূরত্ব আর নট, এবং এখন যদি আর এর মান যদি আর নটের যদি কম হয়, তারপর অণুগুলো যদি আমি কাছাকাছি আনতে চাই তাহলে কি হবে? এদের মধ্যে বিকর্ষণ বলের সৃষ্টি হবে। যেমন ধরো তোমার দুটি রাবার বলকে দুপাশ থেকে যদি চাপ দিয়ে তাহলে এদের মধ্যে কি হবে? বিকর্ষণ বলের সৃষ্টি হবে। একইভাবে অণুগুলো যদি আমি দূরে সরাতে চাই, অর্থাৎ কি আর এর মান যদি আর নটের যদি বেশি হয় তাহলে আকর্ষণ বলের সৃষ্টি হবে। তো এই ইলাস্টিকের উভয় পাশে যদি আমি বিপরীতমুখী বল প্রয়োগ করি তো ইলাস্টিক হবে প্রসারিত হবে, এবং প্রযুক্ত বল যদি অপসারণ করি তাহলে কি অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণ বলের কারণে কি এরা কি সুস্থির অবস্থায় কি চলে আসবে। আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি বা হ্রাসের কারণে অণুসমূহের মধ্যে আকর্ষণী বা বিকর্ষণী ধর্মের সৃষ্টি হয় বলে পদার্থের মধ্যে স্থিতিস্থাপকতা ধর্মের প্রকাশ ঘটে। এবার আমরা জানবো স্থিতিস্থাপকতা কি বা কাকে বলে। বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয় পরিবর্তন ঘটে, অর্থাৎ বস্তু বিকৃত হয়, তাহলে প্রযুক্ত বল অপসারণ করলে যে ধর্মের ফলে বিকৃত বস্তু আগের আকার ও আয়তন ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা বলে। যেমন ধরো আমার হাতে একটা রিবন আছে, এটা যদি আমি বল প্রয়োগ করি তাহলে কি হচ্ছে? এটা কি আকার পরিবর্তিত হচ্ছে। তাহলে আমি যদি প্রযুক্ত বল যদি অপসারণ করি, যে ধর্মের কারণে এই রিবনের যে ধর্মের কারণে রিবনটাকে আগের জায়গায় ফিরে আসলো, সেটি হচ্ছে এই রিবনের কি স্থিতিস্থাপকতা। যেমন ধরো আমি কিছুক্ষণ আগে জেনেছি এটা কেন হচ্ছে। এটা আমি যখন বল প্রয়োগ করছি, আমি যদি বল প্রয়োগ করছি কি তাহলে এটা কি অণুগুলো কি দূরে সরে যাচ্ছে, আর অণুগুলো দূরে সরে যাওয়ার কারণে কি অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে। এই যে আকর্ষণ বলের কারণে কি সে কি প্রযুক্ত বল অপসারণ করে আগের জায়গায় ফিরে আসছে। একইভাবে তুমি ধরে নিতে পারো যে আমরা ইরেজার ইউজ করি, ইরেজারের যদি দুপাশে আমি কি বল প্রয়োগ করি তাহলে কি হবে? তোমার এই বল প্রয়োগের কারণে এটা আকার পরিবর্তিত হবে, কিন্তু যেহেতু দুপাশ থেকে যদি বল প্রয়োগ করি তাহলে কি এদের মধ্যে কি বিকর্ষণ বলের সৃষ্টি হবে, এবং প্রযুক্ত বল অপসারণ করলে কি যে ধর্মের কারণে সে কি পূর্ব অবস্থায় ফিরে আসবে। হ্যাঁ, ওইটা হচ্ছে কি ওই ইরেজার কি স্থিতিস্থাপকতা। এবার দেখো তোমার একটা ব্যাপার নোট করো, যে বস্তুর বাধা দেওয়ার ক্ষমতা বেশি তার স্থিতিস্থাপকতাও বেশি হবে। যেমন লোহা ও রাবারের মধ্যে বাধা দেওয়ার ক্ষমতা কি লোহার বেশি, তাই লোহা কি রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক। এবার আসি তোমার যেসব বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম বিদ্যমান
তাদের স্থিতিস্থাপক বস্তু বলে। এরপরে স্থিতিস্থাপক সীমা। প্রযুক্ত বাহ্যিক বলের যে সর্বোচ্চ বা ঊর্ধ্ব সীমা পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে তাকে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা বলে। যেমন ধরো তোমার এই রিবনে ধরো আমি প্রথমে 10 নিউটন বল প্রয়োগ করলাম, প্রযুক্ত বল অপসারণের কারণে সে কি পুরোপুরি কি ফিরে আসলো। আবার বল একটু বাড়ালাম, ধরলাম আমি 15 নিউটন বল প্রয়োগ করলাম এবং এই বল অপসারণের পরে আবার কি পুরোপুরি আগের জায়গায় ফিরে আসলো। এরপরে ধরি আমি 15.1 নিউটন বল প্রয়োগ করলাম, কিন্তু কি এই অবস্থায় পুরোপুরি আগের জায়গায় ফিরে আসছে না। তাহলে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম তার মানে 15 নিউটন বল যে আমি প্রয়োগ করলাম এবং এই বল অপসারণের পরে যেহেতু কি এই রিবনটা পুরোপুরি আগের জায়গায় ফিরে আসছে, এই ক্ষেত্রে এই 15 নিউটনটা হচ্ছে কি স্থিতিস্থাপক সীমা। তার মানে বলের সর্বোচ্চ মানটাই হচ্ছে কি স্থিতিস্থাপক সীমা। এবার আমরা বিভিন্ন ধরনের বস্তু সম্পর্কে জানবো। প্রথম হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। প্রযুক্ত বল অপসারণের পর বস্তুটি যদি পূর্বের অবস্থা পুরোপুরি ফিরে পায় তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। আমি আবারও দেখাচ্ছি, এই যে আমার হাতে রিবনটা আছে, আমি বল প্রয়োগ করলাম, এর আকারের পরিবর্তন হলো। এই বল যদি অপসারণের পর সেটা যদি পুরোপুরি আগের জায়গায় ফিরে আসতে পারে তাহলে এই বস্তুটা হচ্ছে কি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এরপর হচ্ছে পূর্ণ নমনীয় বা প্লাস্টিক বস্তু। কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে তাকে বিকৃত করলে যদি বল অপসারণের পর বস্তুটি ওই বিকৃত অবস্থা পুরোপুরি বজায় রাখে তাহলে বস্তুটিকে পূর্ণ নমনীয় বা প্লাস্টিক বস্তু বলে। যেমন ধরো আবার দেখাচ্ছি এই রিবনটা দিয়ে, এই রিবন আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে কি হলো আকারে পরিবর্তন ঘটলো। এখন আমি যদি বল অপসারণের পর যদি এই বিকৃত আকার যদি কি সে পুরোপুরি বজায় রাখে তাহলে এই রিবনটা হবে কি তখন পূর্ণ প্লাস্টিক বা নমনীয় বস্তু। এরপর দেখো তোমার পূর্ণ ধীর বস্তু। কোন বস্তুর উপর যে কোনো মানের বল প্রয়োগ করে যদি তার বিকৃতি ঘটানো না যায় তবে ওই বস্তুকে পূর্ণ ধীর বস্তু বলে। যেমন আমি যদি ধরে নিই এই কলমটা উপর যে কোনো বল যদি প্রয়োগ করে যদি আমি কি যদি এর আকার অথবা বিকৃতি করতে না পারি তাহলে তোমার এই কলমটা হবে কি আমার কি পূর্ণ ধীর বস্তু। এবার আসি অসবল বা অসভার বা অসহওজন। সর্বাপেক্ষা কম যে বলে ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায় তাকে অসহবল বা অসভার বা অসহওজন বলে। যেমন আমি আবারও আসি এই যে রিবনটা নিয়ে, ধরো আমি এখানে 10 নিউটন বল প্রয়োগ করলে সেটাকে ছিঁড়ে যাবে, আবার 15 নিউটন বল বলে কি তাও অবশ্যই ছিঁড়বে। কিন্তু এই অবস্থা আমি কি কোনটা নিব সর্বাপেক্ষা কম বলটা, তার মানে কি 10 নিউটন বলটাই নিব। এখানে 10 নিউটন বলটা হচ্ছে কি অসবল বা অসভার বা অসহ কি ওজন। এবার আমরা জানবো বিকৃতি সম্পর্কে। বিকৃতি বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। এখানে মাত্রা বস্তুর দৈর্ঘ্য হতে পারে, আয়তনও হতে পারে অথবা আকারও হতে পারে। আচ্ছা, কোন বস্তুর আদি মাত্রা যদি এ হয় এবং বল প্রয়োগের ফলে মাত্রা পরিবর্তন যদি কি বি মাইনাস এ অথবা এ মাইনাস বি, এখানে এই চিহ্ন দিয়ে কি পার্থক্য বোঝায়। হ্যাঁ, যদি বি এ চেয়ে যদি বড় হয় তাহলে বি মাইনাস এ হবে, আর এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে এ মাইনাস বি হবে। তাহলে এ মাত্রায় মাত্রা পরিবর্তন কত বি মাইনাস এ অর এ মাইনাস বি, তাহলে 1 একক মাত্রায় মাত্রা পরিবর্তন কত হবে বি মাইনাস এ অর এ মাইনাস বি ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে বিকৃতি। আর বিকৃতি কি একটি স্কেলার রাশি, আর যেহেতু কি বিকৃতি কি দুটি একই জাতীয় রাশি কি অনুপাত, যদি এটা দৈর্ঘ্য হয় এটাও দৈর্ঘ্য হবে, আর এটা যদি আয়তন হয় এটা কি হবে আয়তন হবে। সেই জন্য কি বিকৃতির কোনো কি এককই কি মাত্রা নেই। বিকৃতি 3 প্রকার: এক দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আকার বা কৃন্তন বা মোচড় বা ব্যাবর্তন বিকৃতি। প্রথমে আসি দৈর্ঘ্য বিকৃতি। বাহ্যিক বলের ক্রিয়ায় কোন বস্তুর দৈর্ঘ্য পরিবর্তিত হলে বস্তুর একক দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তাকে দৈর্ঘ্য বিকৃতি বলে। ধরে আমার হাতে এই রিবনটা আছে, বল প্রয়োগের আগে ধরলাম এর দৈর্ঘ্য এল, তো বল প্রয়োগ করার পরে এর দৈর্ঘ্য যদি কি এল প্রাইম হয় তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে এল প্রাইম মাইনাস এল ইকুয়াল টু ধরি কি স্মল এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কি হবে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড কি আদি দৈর্ঘ্য, তাহলে স্মল এল বাই কি ক্যাপিটাল এল।
এবার আমরা জানবো বিকৃতি সম্পর্কে। বিকৃতি, বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। এখানে মাত্রা বস্তুর দৈর্ঘ্য হতে পারে, আয়তনও হতে পারে, অথবা আকারও হতে পারে। আচ্ছা, কোনো বস্তুর আদি মাত্রা যদি এ হয় এবং বল প্রয়োগের ফলে মাত্রা পরিবর্তন যদি কি বি মাইনাস এ অথবা এ মাইনাস বি, এখানে এই চিহ্ন দিয়ে কি পার্থক্য বুঝায়। হ্যাঁ, যদি বি এ চেয়ে যদি বড় হয় তাহলে বি মাইনাস এ হবে, আর এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে এ মাইনাস বি হবে। তাহলে এ মাত্রায় মাত্রা পরিবর্তন কত, বি মাইনাস এ অর এ মাইনাস বি। তাহলে 1 একক মাত্রায় মাত্রা পরিবর্তন কত হবে, বি মাইনাস এ অর এ মাইনাস বি ডিভাইডেড বাই এ। এটাই হচ্ছে বিকৃতি। আর বিকৃতি কি একটি স্কেলার রাশি, আর যেহেতু কি বিকৃতি কি দুটি একই জাতীয় রাশি কি অনুপাত, যদি এটা দৈর্ঘ্য হয় এটাও দৈর্ঘ্য হবে, আর এটা যদি আয়তন হয় এটা কি হবে, আয়তন হবে। সেই জন্য কি বিকৃতির কোনো কি এককই কি মাত্রা নেই। বিকৃতি 3 প্রকার। এক, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আকার বা কৃন্তন বা মোচড় বা ব্যাবর্তন বিকৃতি। প্রথমে আসি দৈর্ঘ্য বিকৃতি। বাহ্যিক বলের ক্রিয়ায় কোন বস্তুর দৈর্ঘ্য পরিবর্তিত হলে বস্তুর একক দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় তাকে দৈর্ঘ্য বিকৃতি বলে। ধরে আমার হাতে এই রিবনটা আছে, বল প্রয়োগের আগে ধরলাম এর দৈর্ঘ্য এল, তো বল প্রয়োগ করার পরে এর দৈর্ঘ্য যদি কি এল প্রাইম হয় তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে, এল প্রাইম মাইনাস এল ইকুয়াল টু ধরি কি স্মল এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কি হবে, দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড কি আদি দৈর্ঘ্য, তাহলে স্মল এল বাই কি ক্যাপিটাল এল। এবার আসে আয়তন বিকৃতি। বল প্রয়োগে যদি কোনো বস্তুর আয়তনে কি পরিবর্তন হয় তাহলে বস্তুর একক আয়তনে যে পরিবর্তন হয় তাকে কি বলে, আয়তন বিকৃতি বলে। যেমন বস্তুর আদি আয়তন যদি ভি হয় বল প্রয়োগের আগে, এবং বল প্রয়োগের পরে যদি কি আয়তন পরিবর্তিত হয়ে অর্থাৎ হ্রাস পেয়ে যদি স্মল ভি হয় তাহলে ভি আয়তনের কি হ্রাস হচ্ছে কি বা পরিবর্তন হচ্ছে ভি, একক আয়তনের কত হবে, ভি বাই কি ক্যাপিটাল ভি, স্মল ভি বাই ক্যাপিটাল। এটা হচ্ছে কি আয়তন বিকৃতি। এবার আমরা পড়ব কৃন্তন বা আকার বা মোচড় বা ব্যাবর্তন বিকৃতি। যদি বাহ্যিক বলের ক্রিয়ায় কোনো বস্তুর আয়তন অপরিবর্তিত থেকে কেবলমাত্র এর আকৃতির পরিবর্তন হয় বা বস্তুটি মোচড় খায় তবে ওই ধরনের বিকৃতিকে কৃন্তন বা আকার বা মোচড় বা ব্যাবর্তন বিকৃতি বলে। তো আকার পরিবর্তনের সৃষ্ট কৌণিক বিকৃতি দ্বারা এই বিকৃতি পরিমাপ করা হয়। তাহলে কিভাবে পরিমাপ করা হয় আমি দেখাচ্ছি তোমার। এখানে আমার একটা হাতে একটা বই আছে, দেখো তোমার এই প্রান্তটা ফিক্স থাকবে, এটা ফিক্স থাকবে, আমরা জাস্ট মোচড় দিয়ে বইটাতে আমরা এই যে পেছনে যে এই বিন্দুটা আমি বিবেচনা করবো, এই বিন্দুটা পেছনে এই বিন্দুটা বিবেচনা, আমি যদি মোচড় দিয়ে একটু দেখে নাও, আমি যখন মোচড় দিই কি হচ্ছে, এখানে পেছনে এই বিন্দুটা কি সরে আসছে, বাইরের দিকে সরে আসছে, আর এই পাশের বিন্দুটা এই পাশে দিয়ে ভিতর দিকে সরে গেছে। তাহলে তার অবস্থান তো কতটুকু সরে গেছে ওটা আমি কোণের মাধ্যমে কি পরিমাপ করব। দেখো তোমার এটা ধরো বইয়ের ফ্রন্ট ভিউ, এ বি সি ডি, হ্যাঁ মোচড় দেওয়ার আগে। তো মোচড় দেওয়ার পরে এই বিন্দুটা কোথায় চলে গেল, এই জায়গায় চলে আসলো, ধরলাম এটা কি এ প্রাইম, আর ডি বিন্দু সরে আসি এই বিন্দু চলে আসি, এটা ধরুন ডি প্রাইম। তাহলে তোমার এই যে প্রান্তটা সিডিটা কত সরে কত আসে, এবার সিডি, তাহলে এই যে তোমার এখানে এই থিটা দিয়ে কি এই থিটা দিয়ে কি আমি কৃন্তন বিকৃতি আমরা কি পরিমাপ করব। তো আমরা এখান থেকে লিখতে পারি সি ডি ডি প্রাইম, ত্রিভুজ থেকে ট্যান থিটা সমান কি লম্ব হয় কি ভূমি, লম্ব হচ্ছে এটা ডিডি প্রাইম কি সিডি, এবং থিটা যদি রেডিয়ান খুব ছোট হয় তাহলে থিটা বলে কি ডিডি প্রাইম কি সিডি লিখতে পারি। এটা হচ্ছে কি কৃন্তন বা আকার বা মোচড় বা কি ব্যাবর্তন বিকৃতি পরিমাপ। এবার হচ্ছে পীড়ন। বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তুর বিকৃতি ঘটালে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর থেকে এই বলের বাধাদানকারী একটি বলের উদ্ভব হয়। বস্তুর একক ক্ষেত্রগুলোর উপর লম্বভাবে উদ্ভূত এই বিকৃতি প্রতিরোধকারী বলকে পীড়ন বলে। আমি একটু দেখাই, আমার হাতে সেম রিবনটা আছে, দেখো তোমার আমি এইটার উপর যে দিকে আমি যদি দৈর্ঘ্যের পরিবর্তন করি, দাও তাহলে দৈর্ঘ্যের যদি পরিবর্তন করি তাহলে কি তার স্থিতিস্থাপকতার জন্য আগের অবস্থা আসার জন্য কি এই যে রিবনের ভিতর থেকে লম্বভাবে যে বল উদ্ভূত হবে একক ক্ষেত্রফলের উপর, ওইটা হচ্ছে কি
এর পীড়ন। পীড়ন হচ্ছে কি প্রতিরোধকারী বল ডিভাইডেড ক্ষেত্রফল ইকুয়াল কি প্রযুক্ত বল ডিভাইডেড ক্ষেত্র। তার মানে কি এখানে প্রতিরোধকারী বল কি প্রযুক্ত বলের কি সমান হবে, কিন্তু দিক হবে একে অপরের কি বিপরীত। আর যদি আমরা কি এক ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর উপর কি প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে এক একক ক্ষেত্রফল কি প্রযুক্ত বল হচ্ছে কি এফ বাই, এটা হচ্ছে কি পীড়ন। আচ্ছা, পীড়নের একক হচ্ছে n m ইনভার্স 2, আর এর মাত্রা হচ্ছে কি m n ইনভার্স 1 t ইনভার্স 2। বিকৃতির মতো পীড়নও 3 প্রকার, চলো আমরা সেগুলো একটু জেনে নিই। 1 নম্বর দৈর্ঘ্য পীড়ন, 2 নম্বর আয়তন পীড়ন, 3 নম্বর কৃন্তন বা আকার বা মোচর বা ব্যাবর্তিন পীড়ন। তাহলে দৈর্ঘ্য পীড়ন কাকে বলে? হ্যাঁ, দৈর্ঘ্য বিকৃতির জন্য যে পীড়ন হয় সেটা হচ্ছে কি দৈর্ঘ্য পীড়ন। আর আয়তন বিকৃতির জন্য কি যে পীড়ন হবে সেটা হচ্ছে কি আয়তন পীড়ন। আর মোচর বা কৃন্তন বিকৃতির জন্য কি যে পীড়ন হবে সেটা হচ্ছে কি কৃন্তন বা আকার বা মোচর ব্যাবর্তন পীড়ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এইটুকুই থাকলো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।